দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব ন্যাশনাল আওয়ামী পার্টির। বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ। লঞ্চে আগুনের ঘটনায় মালিক সহ ৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ। নৌ আদালতের বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ। ঘাটারচর কাঁচপুর রুটে অর্ধশত বাসের অভিন্ন সেবা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ৮৩৮ ইউপিতে ভোট শেষে চলছে গণনা। ৫ জেলায় সংঘর্ষে আহত ২৯, আটক ২৬। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি। বঙ্গভবনে রাষ্ট্রপতি সংলাপে সার্চ কমিটি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানায় ন্যাপ। বিকেলে বঙ্গভবনে দলের ভারপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। এ সময় ন্যাপের পক্ষ থেকে ইসি গঠনে দলের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে তুলে দেওয়া হয়। এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জন্য সময় নির্ধারণ থাকলেও সংলাপে অংশগ্রহণ করবে না বলে আগেই জানিয়েছে দলটি। চিঠিতে দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জানান, 2012 ও 2017 সালে দুবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন দলের নেতারা। ওই সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয় তা এখনো বাস্তবায়ন হয়নি। ঝালকাঠিতে লঞ্চে আগুনে প্রাণহানির ঘটনায় নৌ আদালতে মামলার পর 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে নৌ আদালতের বিচারক এ আদেশ দেন। মামলাটি করেন নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক। আসামি করা হয়েছে লঞ্চটির মালিক হামজালাল শেখ সহ 8 জনকে। দুর্ঘটনার মামলা হওয়ায় আইন অনুযায়ী রোববারই অভিযান 10 লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার চালকদের সনদ স্থগিত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা না থাকার অভিযোগও আনা হয়েছে। বাদী হয়েছে আমাদের মুখ্য পরিদর্শক জনাব শফিকুর রহমান। 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মালিক, মাস্টার, ড্রাইভার সহ 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সুগন্ধায় আগুন লাগা লঞ্চের মালিক হামজালাল শেখকে প্রধান আসামি করে বরগুনার আদালতে মামলা হয়েছে। ফায়ার সার্ভিস পরিচালক জানিয়েছেন, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় প্রাণহানি বেড়েছে। নিখোঁজদের সন্ধানে 3য় দিনের অভিযানের সময় একথা জানান তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে বরগুনার সার্কিট হাউসে আসেন সেই আগুন থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রীরা। তাদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। পরে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফাইল ইসলামের নেতৃত্বে সেখানে আসেন কমিটির সদস্যরা। যাত্রীরা বলেন, চালকের অদক্ষতা ও কর্মীদের অবহেলায় প্রাণহানি বেড়েছে। লঞ্চটা নোঙর করা গেলে আমার মনে হয় সর্বোচ্চ 5-10 জন লোক মারা যেত, যেটা ওই শুরুতেই মেশিনটা ব্লাস্ট হওয়ার সময় যে লোকগুলো মারা গেছে, এরপরে আর একটা লোকও মারা যেত না। 2 থেকে 3টা ট্রলার নিয়ে গেলে অনেক মানুষের জীবন বাঁচানো যেত। প্রজাতন্ত্রের কি কেউ নেই এইটুকু দেখার জন্য? ইঞ্জিন যে জায়গাটা থেকে আগুনের উৎপত্তির কথা বলা হচ্ছে, সেই জায়গাটা আমরা আরো এক্সপার্ট দিয়ে পরীক্ষা করাবো। তারপরে কমিটি বসে বক্তব্য বিশ্লেষণ করে তারপরে কমিটির সিদ্ধান্তে উপনীত হবে। এদিকে আগুনের ঘটনাকে হত্যাকাণ্ড বলে লঞ্চ মালিক হামজালাল শেখকে প্রধান আসামি করে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরো 25 জনকে। হামজালাল শেখকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা 20 থেকে 25 জন ব্যক্তিকে আসামি করে একটি মামলা নিয়ে এসেছে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিজ্ঞ আদালত এই মামলা শুনানি শুনে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত একটি সরাসরি একটি এজাহারের আদেশ দেন। সুগন্ধা নদীতে 3য় দিনের মতো চলেছে উদ্ধার অভিযানও। এ সময় ট্রলার নিয়ে নিখোঁজদের খুঁজেছেন স্বজনরা। পরে ফায়ার সার্ভিস পরিচালক জানান, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় হতাহত বেড়েছে। অবভিয়াসলি বলা যায় তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কার্যকরী খুব একটা ছিল না, এবং যারা এটা দায়িত্বে ছিল তারাও এই যে ফায়ার ইনসিডেন্ট ঘটে এটাকে তারা ম্যানেজ করতে পারেনি।
সুগন্ধার পাড়ে অপেক্ষমান স্বজনদের এখন একটাই চাওয়া, প্রিয়জনের মরদেহটি অন্তত বাড়ি নিতে চান তারা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুগন্ধা নদীতে লঞ্চের আগুনের কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এতে নিহতদের 50 লাখ ও গুরুতর আহতদের 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। এই রিটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ও এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়েছে। দুই সিটির উদ্যোগে সড়কে নেমেছে ঢাকার নগর পরিবহনের বাস। ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে 50টি বাস। পর্যায়ক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ 42টি রুট এই সার্ভিসের আওতায় আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর ঢাকার 2 মেয়র জানান 2023 সালের মধ্যে সব রুটে এই সেবা চালু হবে। পুরনো বাসগুলোকেই সাজানো হয়েছে নতুনের মতো করে। রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 27 কিলোমিটার দূরত্বে চলবে ঢাকা নগর পরিবহন। বিআরটিসির 30টি দোতলা বাস ও বেসরকারি আরও 20টি, মোট 50টি বাস দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। থাকছে ই-টিকিটিং ব্যবস্থাও। রোববার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকার 2 মেয়র জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত সব রুটে এই সেবা চালু করা হবে। একটি গাড়িতে মাত্র 5 জন জায়গা ধরে, কিন্তু আমরা বাসকে যদি আমরা সুন্দরভাবে, নিরাপদভাবে, টাইমলি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু ঢাকা শহরের চাপ কিন্তু অনেক কমে যাবে। এই রুটের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। যাত্রী ছাউনিতে দাঁড়াবে, বাস বেতে দাঁড়াবে এবং আপনারা সেখানে আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সুন্দরভাবে সেখানে অবতরণ, সেখানে বাসে উঠবেন। সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আশ্বাস দেন নগরীতে সুশৃঙ্খলা ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার। আমি আশা করি আমাদের 2 মেয়র সকলের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করে যাচ্ছেন এবং সবার সমন্বয়ে সুশৃঙ্খল আধুনিক গণপরিবহন ব্যবস্থা আমরা চালু করতে পারব। এই সেবা চালুর ফলে ভোগান্তি কমার আশা করছে যাত্রীরা। সেই সাথে সেবার মান ধরে রাখার দাবিও জানিয়েছেন তারা। তো মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যাতে টিকিটিং সিস্টেমটা আমরা রাখে এবং নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখে। চাচ্ছি যে আরো অন্যান্য রুটেও যেন এরকম ভাবে ভালো কিছু থাকে। টিকিট মোটামুটি তো ভালোই দেখতেছি, যে অনেকক্ষণ গ্যাপ হয়েছে গাড়ির, যে জন্য টিকিটও আছে। বাস রুট রেশনালাইজেশনের পুরো কার্যক্রমটি পরিচালনা করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। শীতের সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তারা। কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। সব নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপে 838 ইউপির মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 জন। বড় কোনো সহিংসতা না হলেও বিচ্ছিন্ন সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এতে আহত হয়েছে অন্তত 29 জন। জাল ভোটের অভিযোগে আটক হয়েছে 26 জন। রোববার সকালে ভোট শুরুর ঘণ্টা তিনেক পর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে 3 ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ আহত হন অন্তত 10 জন। সিল দেয়া ব্যালট সহ 2 জন আর নানা অভিযোগে আটক হন আরও 10 জন। এতে ভোট বন্ধ ছিল প্রায় 40 মিনিট। ভোট চলতেছিল, চশমার প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনের কিছু লোক এসে অতর্কিতভাবে হামলা করার পরে আমাদের ভোট বন্ধ হয়ে যায়। বুঝে উঠতে পারি নাই হঠাৎ মধ্যে আর কি। এর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হওয়ার পরে তো আমরা এখন আর কিছু
করতেই পারে না। এটা তো আমার নিজের সেন্টার, আমি কেন হামলা করবো আমার সেন্টারে? আমার সেন্টার আমি হামলা করার প্রশ্নই আসে না। যেখানে আমি বিপুল ভোটে বিজয়ী হব সেখানে কেন আমি হামলা করব? মাদারীপুরের ইসিবপুরে মামার পক্ষে নির্বাচন করতে এসে আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ কয়েকজন। তাদের দাবি, ভোট কারচুপিতে বাধা দেয় হয়েছে হামলা। রাজশাহীর বাঘায় 2 মেম্বার প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এক প্রার্থী সহ আহত অন্তত 3। হলিদাগাছিতে আহত আরও 2 জন। কিশোরগঞ্জের জালালপুরের চর পুখিয়া কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান রুস্তমের উপর হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা। ছিনিয়ে নেওয়া হয় ব্যালট পেপার। দফায় দফায় চলে সংঘর্ষ, পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 2 প্রার্থীর সমর্থকের ভিতরে সহিংসতা দেখা দিলে আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশরা প্রিজাইডিং অফিসারের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণ করে এবং সেই সাথে সাথে আমাদের প্রিজাইডিং অফিসার উনি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। হবিগঞ্জের খাগাউড়ায় স্বতন্ত্র ও আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের সংঘাতে আহত হন অন্তত 5 জন। পরে পুলিশের লাঠিচার্জে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষ হয়েছে লক্ষ্মীপুরের পার্বতীনগরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যেও। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছি। ফিরব অন্যান্য প্রসঙ্গ নিয়ে। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,060 জনের। 851টি ল্যাবে 24 ঘন্টায় 17,245 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 268 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.57%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,83,253 জনে। সুস্থ হয়েছেন আরও 247 জন। এ নিয়ে মোট সুস্থ 15,47,427 জন। চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত হচ্ছে আগামী জুনে। চলবে মেট্রো রেলও। কর্ণফুলীর তলদেশে টানেল সহ আরও কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন নতুন বছরে। গতি এসেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজেও। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের 10টি অগ্রাধিকার প্রকল্প চলমান, এর মধ্যে বেশ কয়েকটির কাজ রয়েছে শেষ পর্যায়ে। গুরুত্বের দিক থেকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। তাতে এখন চলছে পিচ ঢালাইয়ের কাজ। আগামী জুনেই স্বপ্নের এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রী। এখন পিচ ঢালার কাজ চলছে, ওটা শেষ হলেই তো শেষ। আগামী বছর ইনশাল্লাহ পদ্মা সেতু যান চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামী বছর চালু হচ্ছে মেট্রো রেলও, আর গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট উন্মুক্ত হচ্ছে নতুন বছরেই। গতি এসেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে। আমি আশা করছি এবছরের শেষ দিকে বাস র্যাপিড ট্রানজিটও আমরা উন্মুক্ত করে দিতে পারবো যান চলাচলের জন্য। আর আমরা মেট্রো রেল চালু করতে যাচ্ছি 2022 সালে। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজও 75% শেষ। চলাচল করা যাবে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21-এ পদকপ্রাপ্ত সাংবাদিক দ্য ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদকে সজল চোখে বিদায় জানালেন সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজায় অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হয় রিয়াজউদ্দিন আহমেদকে। 1968 সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন রিয়াজউদ্দিন আহমেদ। প্রায় 50 বছরের সাংবাদিকতা জীবনে ইংরেজি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই খ্যাতিমান সাংবাদিক। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, দি নিউজ টুডের সম্পাদক ও প্রকাশক, ডেইলি টেলিগ্রাফের সম্পাদক, ডেইলি স্টারের উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াজউদ্দিন আহমেদ। কিছুদিনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তথ্য উপদেষ্টাও ছিলেন তিনি। সকল বিষয়ে যোগ্যতা নিয়ে একজন রিপোর্টার থেকে তিনি সম্পাদক হয়েছিলেন
এবং বুদ্ধিবৃত্তিক সম্পাদক হিসেবে রিয়াজ ভাই অনেক অনেক দিন আমাদের সামনে আদর্শ হয়ে থাকবেন। হাসপাতাল থেকে ফেরার কথা ছিল, আমাদের সাথে কথা বলার কথা ছিল, আমাকে অপেক্ষা করতে বলছেন। সৎ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বাধীনতায় আমরা যেন সবাই আমাদের মনোনিবেশ করি। দলমত নির্বিশেষে সবাইকে কাছে টেনে নিতেন রিয়াজউদ্দিন আহমেদ। সবসময় চেষ্টা করেছেন নিরপেক্ষ সাংবাদিকতা করার। তার বিদায়ে দেশ স্বাধীন সাংবাদিকতার এক স্তম্ভ হারিয়েছে বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা সাংবাদিকেরা। রাজনীতিতে তার একটা বড় শূন্যতা অনুভব করছি। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি। সাংবাদিকতার স্বাধীনতা, এই সব বিষয়গুলোতে তিনি যতটা মনোযোগ দিতেন সেগুলো আমরা দারুণভাবে মিস করব। মিষ্টভাষী এবং ইন্টারপ্রেটেটিভ কাইন্ড অফ স্পিকার, যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করতেন। রিয়াজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। আপনার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ যদি ওনাকে বেহেশত নসিব করে, উনি যদি কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে আমি ওনার হয়ে আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। করোনা পরবর্তী জটিলতায় ভোগে শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আলোচনা দেখবেন। আদি বুড়িগঙ্গা উদ্ধারে বহুতল ভবন সহ ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অভিযান। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা মামলায় ১৩ আসামির মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন। স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো কিছু খবর। নারায়ণগঞ্জ সদরের রেল ক্রসিং এ বাসে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, কি বলছে পুলিশ, আর প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? দেখুন, আজকে সন্ধ্যায় ঢাকা থেকে যখন একটি আনন্দ পরিবহনের বাস নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেট এলাকা দিয়ে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ডে প্রবেশ করছিল, সেই বাসটি রেল লাইনে যখন দাঁড়িয়েছিল আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি এবং ঘটনাস্থলে যারা ছিল সেই সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জের যে ট্রেনটি, সেই ট্রেনের সাথে আসলে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কিন্তু 2 জন মারা গেছে। আসলে আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু স্পটেই 2টি লাশ এখানে আছে এবং আমাদের ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপপরিচালক আরিফিন সিদ্দিকী, ফায়ার সার্ভিস এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে এসে এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং আরিফিন সিদ্দিকীর কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম বিস্তারিত ঘটনায়। তিনি যে বিষয়গুলি জানিয়েছেন যে নারায়ণগঞ্জের এই দুর্ঘটনায় আরো 4 জন হসপিটালে ভর্তি আছে। আমি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালের যেই আবাসিক চিকিৎসক যিনি রয়েছেন জরুরি বিভাগে, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 4 জনকে সর্বমোট 8 জন সেখানে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। এর মধ্যে 1 জনের অবস্থা কিন্তু গুরুতর। আসলে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের যেই রেল লাইনের যেই ডাবল লাইনের যে কাজ চলছে, তো এর মধ্যে কিন্তু আসলে এর আগেও কয়েকবারই ছোটখাটো এরকম দুর্ঘটনা ঘটেছে এবং এইসব দুর্ঘটনার জন্য কিন্তু অনেক সময় যে চালকরা তারা রেল লাইনের যে ক্রসটি সেখানে কিন্তু এসে যাত্রীদের নামানোর জন্য তারা বাস থামিয়ে দেন। এর আগেও করে না, পিছেও যায় না। তো এইসব কারণে রেল লাইন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে তার রেল লাইন সে লাইন ফেলে সে নির্দিষ্টভাবে সে যাতায়াত করে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আসলে দুর্ঘটনা এর আগেও ঘটেছে। প্রাণহানির ঘটনা আজকে 2 জনের, আমরা সর্বশেষ 3 জন মারা গেছে, এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি। 3 জন মারা গেছেন, তাদের পরিচয় জানা গেছে কিনা? আসলে এই এখন পর্যন্ত যারা যেই লাশ আছে, ফায়ার সার্ভিস এবং পুলিশের হেফাজতে আপনাকে এখানে যেই 2টি লাশ আছে তাদের স্বজনদের এখন পর্যন্ত তারা কেউ এসে চিহ্নিত করতে পারেনি এবং যেই যারা আহত হয়েছেন তাদেরকেও
পুলিশ এবং সাধারণ মানুষ যারা তাদের হসপিটালে নিয়ে গেছেন তাদের হেফাজতেই আছে। আমি নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ শাহজামাল ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলছি। তিনি আসলে জানিয়েছেন তারা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম তারা চালাচ্ছেন এবং পরবর্তীতে তারা জানাতে পারবেন যে এই নিহতের তাদের পরিচয় কি এবং মৃতের সংখ্যা আসলে আরো বাড়ে কিনা এবং এই দুর্ঘটনার প্রকৃত কারণ পুলিশ আসলে ঘটনা তদন্ত করে দেখছে। পরবর্তীতে আমাদেরকে আরো আপডেট তারা জানাতে পারবেন। সে সময় নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জেনে নেব। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আদি বুড়িগঙ্গা দখল করে গড়ে ওঠা একটি 6 তলা ও একটি 4 তলা সহ মোট 26টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে ভাড়ায় থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। উচ্ছেদ করা হয় কয়েকটি আধা পাকা ভবন। তবে ভবন মালিকদের দাবি, জমির দলিলপত্র দেখে সব ধরনের কর নিয়েছে সরকার। এরপরও কিভাবে অবৈধ হলো তা বুঝতে পারছেন না তারা। কামরাঙ্গীরচরের শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা এসে কিছুটা বাঁক নিয়ে আকৃতির হয়ে ঢুকেছে ভেতরে। পাশাপাশি বুড়িগঙ্গার আদি চ্যানেলের দাগও এই অংশে, যা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। এমন পরিস্থিতিতে রোববার সকাল 10টার দিকে কামরাঙ্গীরচরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এতে সহযোগিতা করে বিআইডব্লিউটিএ। জেলা প্রশাসন বলছে, সিএস ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ থেকে অন্তত 200 ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। ভবন মালিকদের দাবি, ভূমি অফিস ও সিটি কর্পোরেশনের নানা কর দিচ্ছেন তারা। জমির সব ধরনের দলিলপত্র তাদের হালনাগাদ। আমাদের ইউটিলিটি বিল যেগুলো গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ইভেন কি কিছুদিন আগে একটা পদ্মার লাইন এসেছে, পদ্মার পানির লাইন এসেছে, সেই পদ্মার পানির লাইনটা আমাদের কাছে দিয়ে গেছে। নদীর জমি হলে আমি ব্যাংকে মর্গেজ দিতে পারতাম। অবশ্যই ব্যাংকের লিগেল হয়তো আইনজীবী 2-3টা থাকে, তারা সার্চ করে এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে। এটা ঠিক কিনা এটা তো আপনারা বলেন। আমি যতটুকু জানি 1 টাকা প্রদান করে না ব্যাংক, যদি আপনার রিয়েল কাগজপত্র না হয়। সেইখানে কেন আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে কেন আমাদের লোন দিচ্ছে? স্থানীয় বাসিন্দাদের এক অংশের দাবি, হাজি সেলিমের মদিনা ট্রেডিং ও র্যাব 10-এর কার্যালয়ের অংশবিশেষ আদি বুড়িগঙ্গার চ্যানেলে। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি করছেন তারা। 74টি স্থাপনা, কিন্তু বড় বড় স্থাপনা ঢাকার আদি চ্যানেলের মধ্যে পড়েছিল। সব তো একই জমি, এইটাও এই জমি আর ওইটাও একই জমি, এক জমি এনে দিয়ে থাইকে যাবো, ওটা ভেঙে যাবো। এই আদি বুড়িগঙ্গা চ্যানেল চিহ্নিত করতে প্রায় আদি বুড়িগঙ্গা দখল করে গড়ে ওঠা একটি 6 তলা ও একটি 4 তলা সহ মোট 26টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে ভাড়ায় থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। উচ্ছেদ করা হয় কয়েকটি আধা পাকা ভবন। তবে ভবন মালিকদের দাবি, জমির দলিলপত্র দেখে সব ধরনের কর নিয়েছে সরকার। এরপরও কিভাবে অবৈধ হলো তা বুঝতে পারছেন না তারা। কামরাঙ্গীরচরের শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা এসে কিছুটা বাঁক নিয়ে আকৃতির হয়ে ঢুকেছে ভেতরে। পাশাপাশি বুড়িগঙ্গার আদি চ্যানেলের দাগও এই অংশে, যা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। এমন পরিস্থিতিতে রোববার সকাল 10টার দিকে কামরাঙ্গীরচরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এতে সহযোগিতা করে বিআইডব্লিউটিএ। জেলা প্রশাসন বলছে, সিএস ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ থেকে অন্তত 200 ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। ভবন মালিকদের দাবি, ভূমি অফিস ও সিটি কর্পোরেশনের নানা কর দিচ্ছেন তারা। জমির সব ধরনের দলিলপত্র তাদের হালনাগাদ। আমাদের ইউটিলিটি বিল যেগুলো গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ইভেন কি কিছুদিন আগে একটা পদ্মার লাইন এসেছে, পদ্মার পানির লাইন এসেছে, সেই পদ্মার পানির লাইনটা আমাদের কাছে দিয়ে গেছে। নদীর জমি হলে আমি ব্যাংকে মর্গেজ দিতে পারতাম। অবশ্যই ব্যাংকের লিগেল হয়তো আইনজীবী 2-3টা থাকে, তারা সার্চ করে এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে। এটা ঠিক কিনা এটা তো আপনারা বলেন। আমি যতটুকু জানি 1 টাকা প্রদান করে না ব্যাংক, যদি আপনার রিয়েল কাগজপত্র না হয়। সেইখানে কেন আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে কেন আমাদের লোন দিচ্ছে? স্থানীয় বাসিন্দাদের এক অংশের দাবি, হাজি সেলিমের মদিনা ট্রেডিং ও র্যাব 10-এর কার্যালয়ের অংশবিশেষ আদি বুড়িগঙ্গার চ্যানেলে। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি করছেন তারা। 74টি স্থাপনা, কিন্তু বড় বড় স্থাপনা ঢাকার আদি চ্যানেলের মধ্যে পড়েছিল। সব তো একই জমি, এইটাও এই জমি আর ওইটাও একই জমি, এক জমি এনে দিয়ে থাইকে যাবো, ওটা ভেঙে যাবো। এই
আদি বুড়িগঙ্গা চ্যানেল চিহ্নিত করতে প্রায় ১.৫ বছর ধরে জরিপ হয়েছে। জরিপের নথি হাইকোর্টে জমা দিলে নির্দেশনা আসে ৬ মাসের মধ্যে দখলমুক্ত করার। এই আদি বুড়িগঙ্গা চ্যানেলের বেড়িবাঁধের এই পারে এবং ওপারে কি পরিমাণ সম্পত্তি আছে তা একটি মেজারমেন্ট করা হয়। সেই মেজারমেন্টের ভিত্তিতে এখানে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেটার একটা তালিকা করা হয় এবং সেগুলো সকল কিছুই মহামান্য হাইকোর্টে দাখিল করা হয়। অভিযানের আগেই অনেকে সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ আরো 5 দিনে এলাকায় উচ্ছেদ অভিযান চালাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আদালতে 16 জন আসামি হাজির ছিলেন। পলাতক রয়েছেন 5 আসামি। তারা হলেন রহমতুল্লাহ ওরফে ফারিয়াজ মিয়া, শিথিল আহমেদ ওরফে ফাহিম আহমেদ, সাইফুল পাবেল এবং আলী মিয়া। পলাতক 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 2016 সালের 14 নভেম্বর সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাস স্ট্যান্ড থেকে জহিরুল হক বাড়িতে ফিরছিলেন। পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। বড় দরপতনে সপ্তাহ শুরু করলো দেশের 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে প্রায় 73 পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 79 ভাগ প্রতিষ্ঠান। তবে ডিএসসিতে লেনদেন বেড়েছে 83 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 261 পয়েন্ট। রোববার মূল্যসূচকের কিছুটা উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে 5 মিনিট পর থেকেই কমতে থাকে সব সূচক। সারাদিন লেনদেন চলে ব্যাপক উত্থান পতনে। দিন শেষে ডিএসসি এক্স সূচক প্রায় 73 পয়েন্ট কমে অবস্থান করছে 6,629 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 885 কোটি 61 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 83 কোটি 82 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 378টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 79 ভাগ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে মাত্র 47টির। কমেছে 300টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং তৃতীয় অবস্থানে ডেফোডিল কম্পিউটার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 261.41 পয়েন্ট কমে অবস্থান করছে 19,268 পয়েন্টে। লেনদেন হয়েছে 58 কোটি 18 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। কাল দুপুরে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। তালিকায় থাকছে 4 শতাধিক বিদেশি ক্রিকেটার, গ্যালারিতে থাকবে দর্শক। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। জানাবো আরো কিছু খবর। সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা, শান্তিতে নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। রোববার ক্যান্সার সৃষ্ট জটিলতায় 90 বছর বয়সে মৃত্যু হয় তার। তাকে আধ্যাত্মিক নেতা, বর্ণবাদ বিরোধী কর্মী এবং বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের সৈনিক অভিহিত করে প্রেসিডেন্ট রামাপোসা বলেছেন, তিনি ছিলেন অতুলনীয় এক দেশপ্রেমিক। 20 শতকের শেষ ভাগে কেপটাউনে আর্চবিশপের দায়িত্বে ছিলেন ডেসমন্ড টুটু। সে সময় থেকেই দক্ষিণ আফ্রিকায় জাতিগত বিদ্বেষ কমাতে অনুকরণীয় ভূমিকা ছিল তার। নেলসন ম্যান্ডেলার পর দেশটির বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে যে কজন সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন, টুটু তাদেরই একজন। বর্ণবৈষম্যের অবসানে কাজের স্বীকৃতিতে 1984 সালে তিনি ভূষিত হন নোবেল পুরস্কারে। রোববার সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে মৃত্যু হয় এই মহান ব্যক্তিত্বের। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে, কেপটাউনে আমাদের প্রিয় আর্চ বিশপ ডেসমন্ড এমপিলো টুটু মারা গেছেন। তার স্ত্রী, পুত্র, কন্যার প্রতি গভীর সমবেদনা জানাই।
1989 থেকে 94 পর্যন্ত শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের পতনের পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন টুটু। 1997 সালে ধরা পড়ে ক্যান্সার। বিশ্ব মানবাধিকার আন্দোলনের এই যোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ও মার্টিন লুথার কিং এর কন্যা বার্নিস কিং সহ অনেকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার অনুশীলন করল বাংলাদেশ। নির্ধারিত সময়ে 4 দিন আগে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। অতীত রেকর্ড ভুলে এবার কিউইদের মাটিতে ভালো কিছুর প্রত্যাশায় টাইগাররা। কোয়ারেন্টিনের বন্দিদশা থেকে মুক্ত ক্রিকেটাররা এর মধ্যেই কয়েকদিনের অনুশীলন সেরেছেন। এবার প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের সঙ্গে মানিয়ে নেয়ার মিশনও শুরু হয়ে গেল। আর টেস্ট ভেন্যুতে পা রাখার দিনে আরেকটি সুখবর, নির্ধারিত সময়ের 4 দিন আগেই করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। নির্ধারিত সময়ে 4 দিন আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছি। দলের অনুশীলনে যোগ দিতে পেরে স্বস্তি অনুভব করছি। টেস্টের ভেন্যুতে প্রথমবার অনুশীলনে সবাই দারুণ উদ্যমী ছিল। সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্যাচ ফেলা নিয়ে অনেক কাণ্ড হয়েছিল। সে কারণেই হয়তো এবার কোচিং স্টাফের মনোযোগের কেন্দ্রে ক্যাচিং প্র্যাকটিস। বিসিবি ও নিউজিল্যান্ড স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই সব ধরনের সহযোগিতার জন্য। দলের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ খুশি। অনেক প্রতীক্ষার পর টেস্ট অভিষেক হওয়া ইয়াসির রাব্বি নেটে লম্বা সময় কাটিয়েছেন। তবে এখনই প্রথম টেস্টের কম্বিনেশন নিয়ে ভাবার সুযোগ নেই। টাইগারদের হাতে আরও 5টা দিন আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবার জন্য। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল দুপুরে রাজধানীর একটি হোটেলে হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। দেশি 2 শতাধিক ও বিদেশি 4 শতাধিক ক্রিকেটার থাকছে এবারের ড্রাফটে। শর্ত পূরণে ব্যর্থ হয়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বাদ পড়ায় আপাতত দলের কার্যক্রম চালিয়ে নেবে বিসিবি। সরাসরি 4 ক্রিকেটার দলে নেওয়ার কাজ এরই মধ্যে সেরে ফেলেছে বিপিএল এর দলগুলো। তবে প্রধান আকর্ষণ, যেখানে ভাগ্যের বড় পরীক্ষা, সেই প্লেয়ার্স ড্রাফটের অপেক্ষায় সবাই। সেরা কম্বিনেশনের জন্য দেশি তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকে নজর ফ্র্যাঞ্চাইজিদের। দেশি 2 শতাধিক ও বিদেশি 4 শতাধিক ক্রিকেটার নাম লিখিয়েছেন বিপিএল এর ড্রাফটের খাতায়। ঢাকার একটা হোটেলে আমরা 12টার সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 এডিশনের যে প্লেয়ার্স ড্রাফট, সেটা আমরা অর্গানাইজ করব এবং আমরা আশা করছি যে অত্যন্ত আনন্দমুখর পরিবেশ এটা হবে। ড্রাফটের মধ্য দিয়ে বিপিএল এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এমন সময়ে বিপত্তি বাধিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়েছে রূপা ও মান গ্রুপ। তবে বাদ পড়ছে না দল। নতুন কেউ আসার আগ পর্যন্ত বিসিবি নিজ দায়িত্বে দলের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা একটা টিমের মালিকানার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। যেটা আমরা ঠিক করেছে বোর্ড, এটা এখন পর্যন্ত এটা কন্ট্রোল এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ইন্টারেস্ট আমরা পেয়েছি। আমরা এবার যেটা করেছিলাম, আমরা অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিলাম এবং তার মাধ্যমে ইটস অ্যাবাউট মোর দেন 400। সবশেষ পাকিস্তান সিরিজেই মাঠে ফিরেছে দর্শক। সেই ধারায় বিপিএলেও গ্যালারিতে থাকবে 50% দর্শক। পরিস্থিতি বুঝে বাড়ানো হতে পারে দর্শক সংখ্যা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। ইতিহাদে রাত 9টায় লেস্টার সিটির সঙ্গে লড়াই তাদের। লিগে গার্দিওলার দলের টানা 8 জয়, বক্সিং ডেতে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য। লেস্টারের বিপক্ষে ফেরান তোরেস, মেন্ডি ও ওয়াকারকে পাবে না সিটি। অন্যদিকে করোনা থেকে সেরে উঠেছে লেস্টারের 4 জন ফুটবলার। একই সময়ে নরউইচের বিপক্ষে আর্সেনালও নামবে মাঠে। লিগে টানা 3 জয়ে উজ্জীবিত গানাররা। অবস্থান পয়েন্ট টেবিলের 4 নম্বরে। রাত 11:30টায় চেলসি লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ব্লুজের সাম্প্রতিক অবস্থা খারাপ, লিগের শেষ 6 ম্যাচে 2টি মাত্র জয়। বার্মিংহামে জেরার্ডের দলের চ্যালেঞ্জ নেওয়া কঠিন হবে তাদের জন্য। হাডসন ওডোই ও রোমেলু লুকাকো করোনা নেগেটিভ হয়ে দলে যোগ দিয়েছেন স্কোয়াডে, যা চেলসির জন্য স্বস্তির। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।